আসসালামু আলাইকুম, আমি শাফিন আহমেদ, এইচএসসি 25 ব্যাচ পড়াশোনা করছি সরকারি কেশবচন্দ্র কলেজ। আজকে আমরা রসায়নের অনেক ইন্টারেস্টিং একটা অধ্যায়, যেটা হচ্ছে জৈব রসায়ন, তার একটা সামান্য বা ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করব, যে অংশটাতে অনেকে আমরা বিক্রিয়া করলেও ল্যাকিং থেকে যায়। তো সেটা হচ্ছে নামকরণ। তো আজকে আমরা চেষ্টা করবো যে এই জৈব রসায়নে যেসব যৌগের নামকরণ করার প্রয়োজন হয় সেগুলো কিভাবে নামকরণ করি, বা আসলে এই নামকরণগুলো কিভাবে করা হয়। প্রথমে আমি টাইটেল দিয়ে নিচ্ছি নামকরণ। এই নামকরণ টোটালি 3 ভাবে করা যায়। তার মধ্যে একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, দুই নম্বরটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, তিন নম্বরটা হচ্ছে ইউপ্যাক পদ্ধতি। তো নর্মালি আমাদেরকে শেখানো হয় এই ইউপ্যাক পদ্ধতিতেই নামকরণ, এবং আমরা এই প্রত্যেকটা যৌগের নাম শিখবো ইউপ্যাক পদ্ধতিতেই। তো আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে, এবং আমি যেহেতু আমার বোর্ডের সাইজ ছোট তাই আমি এগুলো মুছে দিচ্ছি। তো প্রথমত নামকরণের জন্য যে জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শিকলের কার্বন পরমাণু সম্পর্কে জানা। শিকলের কার্বন পরমাণু এই জিনিসটা সম্পর্কে আমরা হয়তো সকলেই 9-10 একটা বেসিক ধারণা পেয়েছি, তারপরও আমি আরেকবার এখানে রিক্যাপ করার চেষ্টা করছি। সো শিকলের কার্বন পরমাণুতে আসলে প্রত্যেকটা যে কার্বন আছে, কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে সেই সেই যৌগগুলোর নাম আসলে পরিবর্তিত হয়। তো যদি আমরা C1 দিই, এটার নাম হচ্ছে মিথ, C2 তে ইথ, C3 তে প্রোপ, C4 এ বিউট, C5 এ পেন্ট, C6 এ হেক্স, C7 এ হেট, C8 এ অক্ট, C9 এ নন, এবং C10 এ ডেক। এরপরেও আরো আছে, তবে আপাতত আমাদের এই কার্বন 1 থেকে কার্বন 10 পর্যন্ত জানলেই চলছে। তাই আমরা এর আলোকে এখন সকল যৌগের নামকরণগুলো দেখব। সো ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণে 3টি অংশ ব্যবহৃত হয়। তো এই 3টি অংশের মধ্যে একটা হচ্ছে উপপদ বা প্রিফিক্স, শব্দমূল বা ওয়ার্ড রুট, অ্যান্ড থার্ড পরপদ বা সাফিক্স। সো এই জৈব যৌগের ইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করতে গেলে আমাদের এই 3টা অংশ বা 3টা পদ ব্যবহার করা লাগবে। তো এখন এই 3টা অংশ জানার পরে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রধান শিকলের বৈশিষ্ট্য। সো প্রধান শিকল অর্থাৎ বা মেইন যে চেন, তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, বা কোনটাকে আমরা প্রধান শিকল ধরবো, কোনটাকে আমরা প্রধান শিকল ধরবো না, সেটার জন্য কয়েকটা বেসিক বৈশিষ্ট্য আছে। এই বেসিক বৈশিষ্ট্যগুলো আমরা এখন জেনে নিব। প্রধান শিকলের যেই বেসিক বৈশিষ্ট্য তার মধ্যে 3টা আছে, সেটা হচ্ছে কার্বন কার্বন শিকল, আরেকটা হচ্ছে যেটা সব থেকে বেশি দীর্ঘতম হবে, আর থার্ড হচ্ছে কার্যকারী মূলকের উপস্থিতি। এই 3টা প্রধান শিকলের বৈশিষ্ট্য, কার্বন কার্বন শিকল দীর্ঘতম হবে এবং কার্যকারী মূলকের উপস্থিতি। আমরা ডিটেইলস আরো পরে যাব, আপাতত বেসিকে এই কয়েকটা জিনিসই দেখে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা একটা যৌগ লিখে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ওকে, সো আমরা এখানে একটা যৌগ লিখেছি। এই যৌগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন টোটাল, যদি আমরা এদিক থেকে হিসাব করি তাহলে পাচ্ছি 1 2 3 4 5 6 7 7টা কার্বন। বাট আমরা যদি এই চেনটুকু হিসাব করি তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4 4টা কার্বন। তো আমরা কি হিসাব এতটুকুই করব? ডেফিনেটলি না। আমরা দেখব যে এখান থেকে এইটা কয়টা হয়। তাহলে আমরা যদি এখান থেকে হিসাব করি 1 2 3 4 5 6 7 8টা, সো এখান থেকে আমরা কার্বন পাচ্ছি 8টা। সো তার মানে তোমরা বলে দিতেই পারি যে হ্যাঁ ওকে, তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের প্রধান শিকল। কিন্তু শুধুমাত্র দীর্ঘতম হলেই যে হবে তা কিন্তু না। আরেকটা যে থার্ড ছিল বৈশিষ্ট্য, তার মধ্যে একটা ছিল যে কার্যকরী মূলকের উপস্থিতি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যালকিন আছে, সো এই অ্যালকিনকে কখনো ইগনোর করে এইটা প্রধান শিকল হতে পারবে না। সো এখানে যদিও আমি কার্বনের সংখ্যা বেশি পাচ্ছি, বাট এইদিকে কিন্তু কার্বনের সংখ্যা একটা কম পাওয়া সত্ত্বেও যেহেতু কার্যকরী মূলকের উপস্থিতি আছে, তাই আমাদের প্রধান শিকল এইটাই হবে, এবং বাকি এটা হবে শাখা শিকল। সো ওকে, আমরা একটা এক্সাম্পল দেখলাম। তো সেম যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি,
তখন কিন্তু আমরা দেখছি যে আমরা যদি এদিক থেকে কাউন্ট করি 1 2 3 4 5 6 6টা কার্বন পাচ্ছি, আর যদি আমরা এদিক থেকে কাউন্ট করি 1 2 3টা পাচ্ছি। তো তার মানে কি আমরা বলে দিব যে হ্যাঁ প্রধান শিকলে 6টা কার্বন আছে, বাট না, এটা করলে ভুল হবে। আমাদের দেখা লাগবে প্রধান শিকলটা এই পুরাটা হচ্ছে, কারণ এটা জাস্ট একটা চেইন বা শিকলের মতো। আমি যদি এই মাথা ধরি আর আমি যদি এই মাথা ধরি, তাহলে কি এটা সোজা হয়ে যাচ্ছে না? তাহলে কি হচ্ছে, এদিকে আছে 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7, আর অবশিষ্ট থাকছে এই একটা। সো এই একটা আমি এখানে দিয়ে দিতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমার মোট কার্বন কিন্তু যা ছিল তাই আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8টা। সো তার মানে কিন্তু এই ক্ষেত্রে আমার প্রধান শিকল হবে এটা, যেখানে আছে সর্বাধিক কার্বন 1 2 3 4 5 6 7টা, এখানে আছে 7টা কার্বন। সো এটাই হবে প্রধান শিকল। যেহেতু এখানে কোনো কার্যকরী মূলকের উপস্থিতি নেই, তাই এখানে আমরা যেখানে সবথেকে বেশি কার্বন পাবো সেটাকেই সবার আগে প্রায়োরিটি দেব, এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে শাখা শিকল। আচ্ছা, এখন আমরা নাম্বারিংটা দেখব যে কোন দিক থেকে আমরা নাম্বারিং করলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো প্রথমে শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিং। শাখাযুক্ত অ্যালকেনের ক্ষেত্রে দীর্ঘতম কার্বন শিকলের নাম্বারিংটা কিভাবে হয়। সো আমরা যদি একটা যৌগ লিখি যে CH3 CH2 CH3 আর এখানে CH2। সো এখানে আশা করি আর বলার অপেক্ষা লাগে না যে কোনটা প্রধান শিকল ধরবো, কারণ আমি দেখতেই পাচ্ছি যে আমি এইটা হিসাব করলে সবথেকে বেশি এবং সর্বাধিক কার্বন পাচ্ছি, তাই এটাই আমার প্রধান শিকল। এখন প্রধান শিকলের সাথে একটা শাখা আছে, এখন আমি নাম্বারিংটা করবো কিভাবে। সো যদি আমি এদিক থেকে হিসাব করি একটা কার্বন 2টা 3টা 4টা, তাহলে আমি পাচ্ছি যে 3 নম্বর কার্বনের সাথে একটা CH3 আছে। বাট আমি যদি নাম্বারিংটা এদিক থেকে করি যে একটা 2টা 3টা 4টা, তাহলে আমি পাচ্ছি যে 2 নম্বর কার্বনের সাথে CH3 আছে। সো এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি শাখাটা কোন দিক থেকে কাছে পাচ্ছি। সো আমি যদি এদিক থেকে হিসাব করি 1 2 3 4, তাহলে যেহেতু আমি 2 নম্বরে পাচ্ছি, সো অবশ্যই যেটা আমার কাছে শাখা সেটাকে আমি সবথেকে বেশি প্রায়োরিটি দিব। সো এক্ষেত্রে আমি নাম্বারিংটা করব 1 2 3 4। ঠিক আছে, তাহলে এখন আমি পাইলাম যে 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল যুক্ত আছে, তার মানে কি শাখা শিকল আছে একটি এবং যেদিকে কাছে শিকল। তাহলে এটার নামকরণ কি হবে, যেহেতু 2 নম্বরের সাথে যুক্ত আছে 2, যুক্ত আছে CH3, তাই মিথাইল। আর কার্বন আছে টোটাল কয়টা, 4টা। সো বিউট। আর এটা যেহেতু দেখতেছি যে মাত্র একটা বন্ড, তাই অ্যালকেন। সেটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। সো এখানে এটা হচ্ছে শাখা আর এটা হচ্ছে প্রধানের আলোকে নামকরণ হয়েছে। যেহেতু আমার প্রধান শিকলে 4টা কার্বন, তাই বিউটেন, আর শাখাতে 2 নম্বর কার্বনের সাথে মিথাইল যুক্ত আছে, তাই 2 মিথাইল বিউটেন। আমরা এখানে একটা যৌগ লিখে রেখেছি অ্যালকেন। তো এইটার নামকরণটা কি হবে সেটা আমরা এখন একটু এক নজরে দেখব। সো এই যে যৌগটা লিখেছি, এখানে কোনটা যে প্রধান শিকল হবে এটাতে আশা করি আর কারোর কোনো আপত্তি নাই বা কারোর কোনো কনফিউশন নাই, যে আমাদের প্রধান শিকলটা অবশ্যই এটাই হবে, কারণ আমরা এই দিক থেকেই কার্বন নাম্বারটা সবথেকে বেশি পাচ্ছি। কিন্তু আমরা এখন নাম্বারিং করবো কি কোন দিক থেকে, কারণ নাম্বারিংটা এখন 2 দিক থেকে করা যায়, 1 2 3 4 5 6। আবার যদি আমরা রিভার্সে চিন্তা করি 1 2 3 4 5 6। এখন আমরা এখানে একটা কনসেপ্ট এনেছিলাম যে যেদিক থেকে শাখা শিকল কাছে পাবো সেইটা। বাট আমি যদি এখন এদিক থেকে নামকরণটা করি 1 2 3 4 5 6, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 নম্বর কার্বনের সাথে CH3 পাচ্ছি, আর 4 নম্বর কার্বনের সাথে C2H5 পাচ্ছি। আবার আমি যদি এদিক থেকে চিন্তা করি 1 2 3 4 5 6, তাহলে আমি 3 নম্বর কার্বনের সাথে পাচ্ছি C2H5, আর 5 নম্বর কার্বনের সাথে পাচ্ছি CH3। এখন এখানে আমাদের একটা ট্রিক্স খাটাতে হবে। সেই ট্রিক্সটা কি, যখন আমরা এদিক থেকে হিসাব করছি তখন কিন্তু আমরা 2 নম্বর কার্বনের সাথে 2টা মিথাইল পাচ্ছি। সো 2 নম্বর কার্বনের সাথে মিথাইল পাচ্ছি 2টা, আর 4 নম্বর কার্বনের সাথে শাখা পাচ্ছি একটা। তাহলে আমরা যদি হিসাব করি 2 2 4 আর 4 × 1 4 8। এবার যদি আমরা এদিক থেকে হিসাবটা করি তাহলে আমরা পাচ্ছি যে 3 নম্বর কার্বনের সাথে একটা শাখা, সো 3 × 1, আর 5 নম্বর কার্বনের সাথে 2টা, সো 5 × 2। তাহলে আমরা যে নাম্বারটা পাচ্ছি 30। সো 8 এবং 13 এর মধ্যে অবশ্যই দেখতে হবে যে যেটা যোগফল ক্ষুদ্রতম সেই দিক থেকে আমরা নাম্বারিংটা করব। সো আমি অবশ্যই বলতে পারি যে 13 থেকে 8 ছোট, তাহলে আমি 8টা পেয়েছি কোন দিক থেকে হিসাব করে, 8টা পেয়েছি এইটাকে 2 নম্বর কার্বন এবং এইটাকে 4 নম্বর কার্বন ধরে। সো অবশ্যই আমার হিসাবটা হবে নাম্বারিংটা 1 2 3 4 5 6 এই হিসাবে। সো এখন আমরা বুঝতে পারলাম যে নাম্বারিংটা আসলে কোন দিক থেকে করলে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো এইবার এটার নামকরণটা কি হবে সেটা আমরা আগের নিয়মে দেখি। যেহেতু 2 নম্বর কার্বনের সাথে আমার মিথাইল আছে, সো আমি বলতে পারি 2
মিথাইল, 4 নম্বর কার্বনের সাথে আছে ইথাইল, সো 4 ইথাইল, আর টোটাল কার্বন 6টা হেক্স। আর যেহেতু আমি এটা অ্যালকেনের নামকরণ করছি হেক্সেন, সো তাহলে কি এটা নামকরণ হচ্ছে 2 মিথাইল 4 ইথাইল হেক্সেন, এটাই তো হবে তাই না? বাট নট, ইটস অ্যাবসলিউটলি রং। আমি এখানে টোটাল 2টা ভুল করছি। সেই ভুল 2টা হচ্ছে যখন আমি দেখলাম যে 2 নম্বর কার্বনের সাথে কিন্তু আমার মিথাইল আছে 2টা, সো অবশ্যই এখানে ডাই ওয়ার্ডটা যুক্ত করতে হবে। সেকেন্ড যে ভুলটা করছি, অ্যালফাবেটিক লেটারের ক্ষেত্রে অবশ্যই ই আগে এবং এম পরে। সো যেহেতু ই আগে, সো ইথাইলের শুরু কিন্তু ই দিয়ে, আর মিথাইলের শুরু কিন্তু এম দিয়ে, সো অবশ্যই আমাকে ইথাইলের নামকরণটা আগে প্রাধান্য দিতে হবে। সো এটার নামকরণ হবে 4 ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন। সো উপরের নামকরণটা ভুল ছিল এবং নিচেটা হচ্ছে 4 ইথাইল 2 ডাইমিথাইল হেক্সেন, এটা কারেক্ট। বাট না, এটাতেও ভুল আছে। এইটাতে ভুল হচ্ছে আমি মিথাইল আছে 2টা, সো ডাইমিথাইল দিয়েছি, কিন্তু 2টা মিথাইলই কিন্তু 2 নম্বর কার্বনের সাথে আছে, সো অবশ্যই এখানে আরেকটা 2 দিতে হবে। সো তাহলে এটার নামকরণ হচ্ছে 4 ইথাইল 2 2 ডাইমিথাইল হেক্সেন। সো এই যে অ্যালকেনটা দেখলাম, এটার নামকরণ হচ্ছে 4 ইথাইল 2 2 ডাইমিথাইল হেক্সেন। তো এবার আমরা দেখব আর 2টা নামকরণ অ্যালকেনের ক্ষেত্রে। সো প্রথমটা দেখি, শাখা শিকল অবশ্যই হবে এটাই, কারণ এটা ছাড়া হওয়ার কোনো উপায় নেই। সো যদি আমরা এদিক থেকে হিসাব করি 1 2 3 4 5, 1 2 3 4 5, আর আমি যদি উপর থেকে হিসাব করি 1 2 3 4 5, এখন আমি যেদিক থেকে হিসাব করি না কেন আমার ব্রোমিন কিন্তু 3 নাম্বার কার্বনের সাথেই থাকছে। সো নাম্বারিংটা এখন আমি যে কোনো দিক থেকে করতে পারবো, এদিক থেকেও করতে পারবো বা এদিক থেকেও করতে পারবো। সো আমি যে কোনো এক সাইডটাকেই ধরে নিয়ে নাম্বারিংটা করলাম 3 ব্রোমো, টোটাল কার্বন আছে 5টা, পেন্টেন। সো এটার নাম হবে 3 ব্রোমো পেন্টেন। এখন নিচেরটার ক্ষেত্রে নাম্বারিংটা আমরা 1 2 3 4 এটা করতে পারি, অথবা 1 2 3 4। সো এইটা থেকে আমরা বুঝতে পারছি যে কোনটা করব। সো এটা থেকে আমাদের সবথেকে বেস্ট হচ্ছে এদিক থেকে করা, কারণ এদিক থেকে যদি আমরা করি তাহলে হচ্ছে শাখা শিকল পাচ্ছি 1 নম্বরের সাথে 2 নম্বরের সাথে, বাট যদি আমি এদিক থেকে করি তাহলে পাচ্ছি 3 এর সাথে 4 এর সাথে। সো এই জন্য আমাদের সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি আমরা এই দিক থেকে এইদিকে যাই। সো এটার তাহলে আমি নামকরণটা কি হবে, যেহেতু আমি 1 নম্বরের সাথে একটা ব্রোমিন পাচ্ছি, আবার 2 নম্বরের সাথেও আরেকটা ব্রোমিন পাচ্ছি, সো এটা আমি একবারে লিখতে পারি 1 2, আর যেহেতু ব্রোমিন আছে 2টা, ডাই ব্রোমো, আর টোটাল কার্বন হচ্ছে 4টা, বিউট, আর এটা যেহেতু একটা অ্যালকেন, সো বিউটেন। সো এটার নামকরণ হবে 1 2 ডাইব্রোমো বিউটেন। তো আমরা এখন বোর্ডে দেখছি যে একটা অ্যালকেন যৌগ লেখা আছে। সো যখন এই টাইপের কিছু ব্র্যাকেটওয়ালা যৌগ থাকে আমরা সেটা নামকরণ করতে ভয় পেয়ে যাই যে এইটার নামকরণ আমরা কিভাবে করব, কিন্তু এটাকেও যদি আমরা ফিজিক্সের সার্কিটের মতো ভেঙে নিই তাহলে দেখা যাবে যে এটার নামকরণ করা খুবই সহজ। তাহলে চলো আমরা এটাকে একটু সহজভাবে কনভার্ট করার চেষ্টা করি। সো প্রথমে দেখতে হবে যে ব্র্যাকেটের বাইরে কয়টা কার্বন আছে, 1টা 2টা 3টা, এদিকে আছে 4টা। সো আমি যদি প্রথম থেকে লেখা শুরু করি, এখানে একটা কার্বন আছে, ওকে ফাইন। সো এই কার্বনের সাথে এই কার্বনের কিন্তু 4টা হাত, এই কার্বনের সাথে কি একটা হাইড্রোজেন আছে, আর বাকি 2টা হাতে CH3 বসে যাবে। ওকে, সো এখন অবশিষ্ট যে ফাঁকা হাত সেখানে আবার এই কার্বনটা থাকছে, এরও কিন্তু 4টা হাত, যার একটা হাত অলরেডি এই কার্বনের সাথে যুক্ত, বাকি থাকতেছে কিন্তু আর 3টা হাত। এখন এই কার্বনের সাথে দেখতে পাচ্ছি আছে কি C2H5 আর H, সো একটাতে বসবে H আর একটাতে বসবে C2H5। এটা তোমরা এলোমেলো করে লিখতে পারো, আমি নিচে H লিখতে পারতাম বা উপরে C2H5 লিখতে পারতাম। এখন দেখতে পাচ্ছি CH2 আছে 3টা, তাহলে আমি লিখে দিই CH2 CH2 CH2। তাহলে এই কার্বনের যে 4টা হাত, একটা এর সাথে যুক্ত একটা এর সাথে যুক্ত, আর বাকি 2টা হাত দিয়ে 2টা হাইড্রোজেন ধরছে, এটার ক্ষেত্রেও সেম তাই। আর এটার ক্ষেত্রে একটা হাত অবশিষ্ট থাকতেছে, সেই একটা হাতের সাথে এই কার্বনটা বসে যাবে। এখন এই কার্বনের তো আরো 3টা হাত থাকছে, সো একটাতে বসবে কি CH3, আরেকটাতে বসবে হাইড্রোজেন। এখন এই কার্বনটা এখানে বসে গেল, এরও থাকছে 3টা হাত, একটাতে বসবে কি হাইড্রোজেন, আর বাকি 2টাতে বসে যাবে CH3। সো এইভাবে যদি আমরা উপরের এই যৌগটাকে নিচের এইভাবে কনভার্ট করতে পারি, সো দেখা যাবে যে নামকরণ করাটা খুবই সহজ। সো এখন আমরা দেখব যে কোন দিক থেকে হিসাব করলে সবথেকে সহজ হচ্ছে। সো আমরা যদি এখন চিন্তা করি যে প্রধান শিকল, যদি আমি এদিক থেকে চিন্তা করি 1 2 3 4 5 6 7 8, আমি 8টা কার্বন পাচ্ছি। আর এদিক থেকে আমি যদি চিন্তা করি 8টাই পাবো, কিন্তু নামকরণের নাম্বারিংটা করবো এখন আমি কোন দিক থেকে। আমরা যদি চিন্তা করি 1 2 3 4 5 6 7 8টা কার্বন আছে প্রধান শিকলে, তাহলে কিন্তু ভুল হবে। আমাদের অবশ্যই
এই যে CH2 এইটাকেও ধরে নেওয়া লাগবে। সো আমরা তাহলে টোটাল চিন্তা করব প্রধান শিকল এইটা হিসাবে। আমরা এটা যদি এখন প্রধান শিকল হিসাবে ধরে নিই তাহলে আমাদের টোটাল কার্বন নাম্বার দাঁড়াচ্ছে 9টা। বাট আমরা এখন হিসাব করব কোন দিক থেকে, 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে, নাকি 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে। তো যখন একাধিক কার্যকারীমূলক বা যখন একাধিক হচ্ছে শাখা শিকল আমি পাবো, তো সেই ক্ষেত্রে তখন আমি সেই ট্রিক্সটাতে চলে যাব। সো আমি যদি এদিক থেকে চিন্তা করি 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে আমি পাচ্ছি 2 নম্বর কার্বনের সাথে একটা 2 × 1 প্লাস 3 নম্বর কার্বনের সাথে একটা 3 × 1, 7 নম্বর কার্বনের সাথে একটা 7 × 1, 8 নম্বর কার্বনের সাথে একটা 8 × 1। সো টোটাল আমার যোগফলটা আসছে 20। বাট আমি যদি নাম্বারিংটা এদিক থেকে করি 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমি যেটা পাবো 2 নম্বর কার্বনের সাথে একটা 2 × 1, 3 নম্বর কার্বনের সাথে একটা 3 × 1, 7 নম্বর কার্বনের সাথে একটা 7 × 1, আবার 8 নম্বর কার্বনের সাথে একটা। কারণ এই দিক থেকে হিসাব করলে এটা হচ্ছে আমার 8 নম্বর কার্বন। সো আমি যে দিক থেকেই হিসাব করি না কেন আমার টোটাল নাম্বারটা আমি 20ই পাচ্ছি। সো এটার মানে হচ্ছে আমি যে কোনো দিক থেকে এখন নাম্বারিংটা করতে পারবো। সো আমি আমার হিসাবের সুবিধাটা আমি যে কোনো একটি ধরে নিতে পারি। আমি এই দিক থেকে হিসাব করবো, তাহলে আমি এই সাইডের গুলো যদি মুছে দিই তাহলে থাকছে শুধু এই দিকের গুলো। সো এই দিকের গুলো যদি আমি এখন হিসাব করি তাহলে পাচ্ছি যে 2 নম্বর কার্বনের সাথে একটা CH3 আছে। তো তার মানে এদিকে আবার 7 নম্বর কার্বনের সাথে CH3, 8 নম্বর কার্বনের সাথে CH3 আছে। সো তার মানে আমি লিখতে পারি 2 7 8, আর CH3 আছে কয়টা? 3টা, তার মানে ট্রাই। আর যেহেতু এগুলো মিথাইল, সো ট্রাই মিথাইল। 3 নম্বর কার্বনের সাথে আছে একটা ইথাইল। সো যেহেতু অ্যালফাবেটিক লেটারের ক্ষেত্রে ই আগে এবং এম পরে, সো অবশ্যই আমি ইথাইলকে আগে প্রাধান্য দেব। তাই আমি লিখব 3 ইথাইল। সো লিখব 3 ইথাইল। টোটাল কার্বন আছে কয়টা? 9টা। আর এটা যেহেতু অ্যালকেন, সেটার নাম হবে নলেন। সো টোটাল আমার যৌগটার নাম হচ্ছে 3 ইথাইল 278 ট্রাইমিথাইল নলেন। সো আই থিঙ্ক, আশা করি এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। বোর্ডে যেটা দেখতে পাচ্ছি সেটা নামকরণটা কিভাবে করব। আমরা প্রধান শিকল হিসেবে অবশ্যই এটাকে কাউন্ট করব, বাট আমরা নাম্বারিংটা করব এই দিক থেকে, কারণ আমি এই দিক থেকে নাম্বারিংটা করলে Cl বা বিআরটা সব থেকে কাছে পাই। সো 1 2 3 4। এখন আমাকে দেখতে হবে যে অ্যালফাবেটিক ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু বিটা আগে, তারপরে সি। সো এই ক্ষেত্রে নামটা হবে 2 ব্রোমো 1 ক্লোরো বিউটেন। সো এটার নাম দাঁড়াচ্ছে 2 ব্রোমো 1 ক্লোরো বিউটেন। কিন্তু আমরা যদি দুইটা স্পেশাল নামকরণ দেখি অ্যালকেনের মধ্যে, তাহলে পাবো দুইটা ওয়ার্ড। সেটা হচ্ছে আইসো আর একটা হচ্ছে নিও। এখন এই দুইটার ব্যবহার কি, বা এই দুইটা কখন কাজে লাগে? সো এই দুইটার ব্যবহার হচ্ছে যে অতি প্রাচীনকালের কথা, তখনকার দিনে জৈব যৌগকে আইসো এবং নিও নামেও নামকরণ করা হতো। সো সেই সময় যৌগের অণুতে একটা মিথাইলমূলক, অর্থাৎ যদি CH3 যদি একটা মিথাইলমূলক বা CH3 শাখা শিকল হিসেবে থাকলে মৌলের নামের পূর্বে আইসো শব্দটা যুক্ত করা হতো। আর এই একই কার্বনের সাথে যদি দুইটা মিথাইল গ্রুপ বা শাখা শিকল হিসেবে যুক্ত থাকলে সেক্ষেত্রে নিও শব্দটা ব্যবহার করা হতো। সো এখন যদি আমি একটা যৌগ লিখি যে CH3 CH3 আর এখানে দিলাম CH3। সো এইটার আমি হচ্ছে যদি দেখি 1 2 3। সো আমরা জানি যে যদি এরকম মিথাইলমূলক একটা থাকে, সো সেই ক্ষেত্রে আমরা আইসো ওয়ার্ডটা ব্যবহার করব। সো আমার টোটাল কার্বন কয়টা আছে এটা অবশ্যই দেখতে হবে, কারণ এখানে টোটাল কার্বনের হিসাবটা হবে। সো এটার নামকরণ হবে আইসো, আর টোটাল যেহেতু 4টা বিউট আর যেহেতু অ্যালকেন, সো এটার নাম হবে আইসো বিউটেন। কিন্তু আমরা যদি এটা ইউপ্যাক অনুসারে নামকরণ করতাম তাহলে এটার নাম আমরা পেতাম 2 মিথাইল প্রোপেন। সো ইউপ্যাক অনুসারে এটার নাম হচ্ছে 2 মিথাইল প্রোপেন, কিন্তু অতি প্রাচীন কালের কথা চিন্তা করলে তখন আমরা এটার নাম পাবো আইসো বিউটেন। এইভাবে আমরা যদি এখন আরেকটা এক্সাম্পলের কথা চিন্তা করি যে CH3
CH, CH2, CH3 আর এখানে CH3। সো এখানে আমরা যেহেতু একটা মিথাইল মূলক আছে সো অবশ্যই আইসো বসে যাবে, কিন্তু টোটাল আমার কার্বন আছে কয়টা? 5টা। সো এটার নামকরণ হবে আইসো পেন্টেন। কিন্তু আমরা যদি এটা এখন ইউপ্যাক অনুসারে নামকরণ করি তাহলে দেখবো আমার এই দিক থেকে আমি শাখা শিকলটা কাছে পাচ্ছি। সো 2 নাম্বার কার্বন এটা। সো 2 মিথাইল বিউট, যেহেতু 4টা প্রধান শিকলের মধ্যে কার্বন আছে, আর অ্যালকেনের জন্য বিউটেন। সো এই আইসোপেন্টেন এটার হচ্ছে ইউপ্যাক অনুসারে নামকরণ হচ্ছে 2 মিথাইল বিউটেন। সো এখন যদি আমরা এরকম নিওর একটা एग्जांपल দেখি তাহলে লিখতে পারি CH3C, CH3, CH3, CH3। সো এটাতে কিন্তু তোমার টোটাল যেহেতু কার্বনের সাথে 2টা CH3 আছে বা 2টা মিথাইল মূলক আছে, যদি একটা থাকে তাহলে আইসো, আর যদি 2টা থাকে তাহলে নিও। সো 2টা আছে এইজন্য আমি দেব নিও, আর আমার টোটাল কার্বন 1 2 3 4 5। সো এইজন্য এটার নাম হবে নিও পেন্টেন। তো একই ভাবে যদি আমি আরেকটা एग्जांपल দিই যে CH3 C, CH এটা 2 হবে, আর এখানে হচ্ছে একটা মিথাইল, আর এখানে হচ্ছে একটা মিথাইল। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2টা মিথাইল মূলক, সো অবশ্যই হবে নিও। আর টোটাল কার্বন কয়টা? 1 2 3 4 5 6, 6টা। তার মানে কি নিও হেক্সেন। কিন্তু এটা যদি আমরা ইউপ্যাক অনুসারে নামকরণ করতাম তাহলে দেখতে পাচ্ছি 2টা কার্বনের সাথে 2টা মিথাইল। সো 2 2 ডাই মিথাইল, আর প্রধান শিকলের সাথে আমরা কার্বন দেখতাম 4টা আছে। সো বিউ 10। সো এভাবে আমরা অ্যালকেনের যে নামগুলো আছে সেগুলোর নামকরণ করতে পারি। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আজকে আমরা অ্যালকেনের নামকরণটা দেখলাম যে কিভাবে বা যেভাবে থাক না কেন, যত কঠিনভাবে থাক না কেন, আমরা সেটাকে যাতে ভেঙে সহজভাবে নামকরণ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।